সরকার রাজ্য সঙ্গীতের বিষয়টা ভেবেছে যে এটা আনুষ্ঠানিক এবং ভাবে হোক। কাজ করতে চান 100 দিনে আপনি করতে পারেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। সেখানে বাংলার প্রাপ্য টাকা দেয়া হলো না, এটা নিয়ে একটা আলোচনা কর্ণাটকায় হওয়া, কর্ণাটকায় বিজেপি এমপি এই উক্তিগুলো করা, তার যোগ্যতা আছে এগুলি নিয়ে বলে আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ? নিদর্শন পাবেন বাংলাতে এবং শান্তিনিকেতনে যখন বিজেপি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এটা অবমাননা করেছে। একটা কেন্দ্রীয় সরকার কিংবা একটা জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা এমন হতে পারে না যে আপনি তাতে মানুষ মৃত্যুবরণ করবে। কালকে পর্ষদের তরফ থেকে রাজ্য সঙ্গীত মানে জনগণমন তো রয়েছে জাতীয় সঙ্গীত, তার সঙ্গে সঙ্গে রাজ্য সঙ্গীত একটা বাধ্যতামূলক করা হয়েছে। তো যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে চাপিয়ে দেওয়া, তো এই চাপিয়ে দেওয়া ব্যাপারটা না, এটা পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি জানেন তো প্রত্যেকটি বিষয়টাকে একটু তাদের চশমা, রাজনৈতিক চশমা দিয়ে দেখে। দেখুন, আমরা গর্বিত বোধ করি যে আমাদের এই রাজ্যে রাজ্য সঙ্গীত আছে। বর্তমান সরকার রাজ্য সঙ্গীতের বিষয়টা ভেবেছে যে এটা আনুষ্ঠানিক এবং ভাবে হোক। এবং রাজ্য সঙ্গীত আপনারা জানেন, জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীত আমাদের বিভিন্ন সরকারি অনুষ্ঠান সমস্ততে এখন গাওয়া হয়। সেটা স্কুল কলেজে যেটা সরকারি আছে সেখানে গাওয়ার জন্য একটি নির্দেশ গেছে। এটাতে তো আমরা মনে করি গর্বিত হওয়ারই ব্যাপার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার মাটি বাংলার জল, তো এটা তো গর্বিত হওয়ার কিছু। এটাতে চাপিয়ে দেব, এটা তো আমাদের আবেগের কথা এবং ওই আবেগের সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি। ছেলে মেয়েরা বড় হচ্ছেন, সুশিক্ষা তারা ওখান থেকে গ্রহণ করছেন এবং দেশের নাগরিক হিসেবে জাতীয় সঙ্গীতও তারা করছেন। এখানে দেখুন, প্রত্যেকটি স্কুলে প্রার্থনাও হয়, সেখানে তার সঙ্গে এটাও যুক্ত হলো। কোথায় খারাপটা দেখলো কেন? আর খারাপটা দেখলো বলে চাপিয়ে দেওয়ার বিষয়টা আসে, ওই শব্দটি আসবে বা কেন? আচ্ছা, আমরা দেখেছিলাম, বাংলা দেখেছিল যে অমিত শাহজি একবার এসেছিলেন এখানে এবং তখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল এবং তারপরে আবার যেটা দেখলাম যে রবীন্দ্রনাথকে বিজেপির এক সাংসদ অপমানজনক কথা বলছেন। আপনি অজস্র নিদর্শন পাবেন বাংলাতে এবং শান্তিনিকেতনে যখন বিজেপি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এটা অবমাননা করেছে। বিজেপি তার নেতৃত্বকে তার চেয়েও বড় দেখেছেন। অজস্র এখানে নিদর্শন রয়েছে যার জন্য আমরা প্রত্যেকেই অপমানিত। এটা তৃণমূল কংগ্রেস নয়, ভারতবাসী হিসেবে বাংলায় থাকি, বাংলার অনেক মানুষ এটা নিয়ে অপমানিত। এখন কথাটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি একটা সাংঘাতিক ন্যারেটিভ তৈরি করছেন বাংলার বাইরে, বাংলার সম্বন্ধে কিংবা বাংলার ইতিহাস কিংবা বাংলার মনীষী, দেশেরও মনীষী, তাদের সম্বন্ধে এই বিভ্রান্তি কিংবা কনফিউশন তৈরি করা, এটা নিয়ে একটা আলোচনা কর্ণাটকায় হওয়া, কর্ণাটকায় বিজেপি এমপি এই উক্তিগুলো করা, তার যোগ্যতা আছে এইগুলি নিয়ে বলে আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি কতটা চেনেন, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি কতটা জানেন, ইতিহাসে কতটা পারদর্শী, আপনারা কি এক্সপার্ট, বিশেষজ্ঞ? তারা করতে পারেন আলোচনা এবং অসত্য কথা বলেছেন। সুতরাং তিনি জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন, তার রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ গুরুদেবকে অপমান করেছেন। তাহলে আমাদের তো এই একটি প্রশ্ন যে ভারতীয় জনতা পার্টির একজন এমপি করেছেন, তো বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, কেন্দ্রের নেতৃত্ব, আপনারা এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিলেন? তাকে রেজিগনেশন দিতে বলছেন কি না? তাকে শাস্তি দিচ্ছেন কি না? আপনারা কি আবারও নীরব থাকবেন? তাহলে বুঝবো কি যে আপনারা গুরুদেবকে যদি কেউ অপমান করে তাহলে সেটা কেউ সমর্থন করবেন? অনেক প্রশ্ন বিজেপি। আজকে 100 দিনের কাজে আবারও বলা হয়েছে যে ইমিডিয়েটলি টাকা দিয়ে এবং রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কাজ শুরু করার। আর কত নির্দেশ পাবে ভারতীয় জনতা পার্টি কিংবা কেন্দ্র সরকার বোঝা যাচ্ছে না। কিসের অপেক্ষায় রয়েছে? তারা বাংলাকে বঞ্চিত করেই যাচ্ছে। আমাদের যে লড়াই ছিল তারই তো জয় হলো। বাংলার জন্য লড়াইটা ছিল যে অন্যায়ভাবে 100 দিনের টাকাটা আটকে রেখেছে, ওই যুক্তি ওই সমস্তই মামলা করে আটকে রেখেছে 2021 থেকে।
আপনি ভাবুন, সাধারণ মানুষের একটা কাজের একটা এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম বলা হয়, একটা গ্যারেন্টি আছে যে আপনি ওই কাজ করতে চান 100 দিনে আপনি করতে পারেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। সেখানে বাংলার প্রাপ্য টাকা দেয়া হলো না, মামলাগুলো হলো, পরপর মামলা হতে কলকাতা হাইকোর্ট আগেই বলেছিল যে এটা করা উচিত নয়। তারপর এটা গিয়ে চ্যালেঞ্জ করলো কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তো কেসটা তুললই না, ইমিডিয়েটলি খারিজ করে দিল। কলকাতা হাইকোর্টটা অর্ডারটা বহাল রইল। তারপরেও ডিভিশন বেঞ্চে, আজকে ডিভিশন বেঞ্চেও বলে দিলেন, ভারপ্রাপ্ত যিনি চিফ জাস্টিস আছেন তিনিও তাতে শেষ নির্দেশ দিয়ে দিয়েছেন। আবার একটা হলফনামা শোনার জন্য তিনি ডেট দিয়েছেন 6 সপ্তাহ বাদে। কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করছে কেন টাকা দিচ্ছ না, তাহলে ওরা জবাব দিক। আর বাংলা সরকারকে বলছে যে তোমরা স্টার্ট করো। তাহলে বিজেপির তা ওইটাই বললাম, ভোটেও হেরেছো, কোর্টেও হেরেছো। এবং বিএলওরা একটা লাস্ট বিএলওরা না আলাদা জিজ্ঞেস করলে কেন, এত সব তো জিজ্ঞেস করা হয়ে গেল। বিএলওরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং আবারও দেখা গেল আজ 3 জায়গা থেকে খবর আসছে এসআইআর আতঙ্কে মৃত্যু। সত্যি তো এই মৃত্যু যেটা এসআইআর এর একটা ভয় দেখিয়ে, ভয় সঞ্চার করে কিছু মানুষ, অনেক মানুষকে বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে, প্রকৃত নাগরিককে বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই যে হুড়োহুড়ি করে এসআইআর করার এই অশুভ উদ্দেশ্যকে চ্যালেঞ্জ অবশ্য আমরা করেছি, কিন্তু তাতে তো মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে, তারা মৃত্যুবরণ করে নিচ্ছেন। আপনি ভাবুন, ও 1 মাসের মধ্যে কাগজপত্র ইত্যাদি সবটা নিয়ে গুলিয়ে গেছে। তার আতঙ্ক তৈরি করতে পারে না একটা কেন্দ্রীয় সরকার কিংবা একটা জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা এমন হতে পারে না যে আপনি তাতে মানুষ মৃত্যুবরণ করবে। তাহলে এই মৃত্যুর কারণ এবং এর দায়িত্বটা নেবে কে? ইলেকশন কমিশন দেখবে না? 2021-এ ভোটের লাইনে দাঁড়িয়েছিল ভোটাররা, গুলি চললো কেন? কেন চললো? ওর দায়িত্ব তখন এমসিসি ছিল, তাহলে ওর দায়িত্ব নিয়েছিল তখন। এখন তো কোনো এমসিসি ব্যাপার নেই, এখন ইলেকশন কমিশন হুড়োহুড়ি করে এসআইআর করার এই উদ্দেশ্যটা কি? কেন আসামের এই সময় আপনি এসআইআর ঘোষণা করেননি? কেন ত্রিপুরাতে ঘোষণা করেননি? অনুপ্রবেশ রুখতে গেলে এই রাজ্যগুলোতেও তো অনুপ্রবেশ হয়, তাহলে ওইগুলো দেখবেন না? এইখানেই দেখতে হবে। আর কেন বা এই এসআইআর 2024-এ হয়নি? লোকসভা নির্বাচন আগে ভালো করে পরিষ্কার করে হতো। আমার হাতে কাগজ আছে, আমাকে বলছে আপনি দেশের নাগরিক কিনা। ভয়টা কিসের হয়েছে? যে ইলেকশন কমিশন কি আগে কাজ করতো না করতো, সংশোধনী কাজ হতো, তাতে তো এই আতঙ্ক তৈরি হয়নি। তাহলে ভয়টা কোথায়? এখন হচ্ছে যে আপনার নাম যদি না আসে আপনি দেশের নাগরিক নন, দেশের ভোটার নন, নয় দেশের নাগরিক নন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।